প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত 2.1-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার সামনে আসন্ন ষান্মাসিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখান থেকে চলে আসার সম্ভাবনা, প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুবই বেশি। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। দেখো, আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেখানে বলছে সোনা, রূপা ও দস্তা মিশিয়ে 94 গ্রাম ওজনের একটি গহনা তৈরি করা হয়েছে। তাহলে সেই গহনার মধ্যে সোনা, রূপা ও দস্তা এই তিনটি পদার্থ রয়েছে। এতে সোনা ও রূপার অনুপাত দিয়েছে 4:5, রূপা ও দস্তার অনুপাত দিয়েছে 3:4। বলছে গহনায় সোনা, রূপা ও দস্তার অনুপাত নির্ণয় করো। তাহলে এই তিনটার অনুপাত একসাথে নির্ণয় করা, যেখানে দুটি করে অনুপাত দেওয়া আছে, সেটাকে বোঝাচ্ছে ধারাবাহিক অনুপাত নির্ণয় করা। তাহলে চলো প্রথমে আমরা ধারাবাহিক অনুপাতটি বের করি। কি দেওয়া আছে ক নম্বর প্রশ্নে? সোনা অনুপাত রূপা হলো 4:5। এদিকে রূপা অনুপাত দস্তা হলো 3:4। তাহলে আমাকে যখন এর ধারাবাহিক অনুপাত বের করতে হবে, তখন দেখতে হবে কোন জিনিসটা এখানে কমন রয়েছে। এখানে কমন রয়েছে, কমন মানে সাধারণ রয়েছে রূপা। রূপার পরিমাণটাকে আমাদেরকে সেম করতে হবে, মিলিয়ে ফেলতে হবে, একই করতে হবে। তাহলে আমি যদি এই নিচের রূপার পরিমাণটা দিয়ে যদি উপরের অনুপাত দুটোকে গুণ করে দিই, এবং উপরের রূপার পরিমাণটা দিয়ে যদি নিচের এই অনুপাতের মান দুটোকে গুণ করে দিই, তাহলে দেখবে রূপার পরিমাণটা একই হয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? 3 দ্বারা দুটোকে গুণ করো। 3 4 12, 3 5 15 লিখে দিবে সাইড নোটে। 3 দ্বারা গুণ করে আবার এই উপরের রূপার পরিমাণটা দিয়ে নিচের গুলোকে গুণ করে দিব। 3 5 15 এবং 5 দিয়ে 4কে গুণ করো, 4 5 20। তাহলে ওই 5 দ্বারা এদেরকে আমরা কি করেছি? গুণ করেছি। তাহলে এই যে মিলিয়ে গেল। রূপার পরিমাণটা এখানে কত? রূপার পরিমাণটা এখানে এসছে 15, রূপার পরিমাণ এখানে এসছে 15। তাহলে সেম হয়ে গেল। এটাই ধারাবাহিক। যে সুতরাং সোনা অনুপাত রূপা অনুপাত দস্তা হচ্ছে 12:15:20। এই হচ্ছে আমার ক নম্বরের উত্তর, যেখানে বলা হচ্ছিল গহনায় সোনা, রূপা ও দস্তার অনুপাত নির্ণয় করো। সোনা, রূপা ও দস্তার অনুপাত হচ্ছে 12:15:20। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝেছি। এরপর দেখো, গহনায় সোনা, রূপা ও দস্তার পরিমাণ কত। প্রত্যেকটা আলাদা করে পরিমাণ বের করতে হবে, এবং আমাদেরকে একটা পরিমাণ দিয়েও দিয়েছে যে 94 গ্রাম ওজনের একটি গহনা। মোট পরিমাণটা আমাদের কাছে আছে এবং তাদের অনুপাতগুলো আমাদের কাছে আছে। তা আমরা কি করি বলতো? এখানে আমরা প্রথমে অনুপাতের মানে আমরা একটু লিখবো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত সোনা অনুপাত, রূপা অনুপাত দস্তা হলো 12:15:20। তারপরে কি করব? আমরা অনুপাতের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। 12 যোগ 15 যোগ 20। তাহলে এখানে 20 আর 15 তে আসলো কত? 35। বা আমরা যেভাবে করি 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 2 এর একে 3, 3 এর একে হচ্ছে 4, 47। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। সবসময় যদি আমাদেরকে পরিমাণ নির্ণয় করতে বলে, তখন সেখানে আমরা অনুপাতের সংখ্যাগুলোর যোগফলটা বের করে নিই। এরপর একটা একটা যদি করি আমরা এবারে, যেহেতু মোট পরিমাণ গহনার মোট ওজন 94 গ্রাম, গহনার মোট ওজন হচ্ছে 94 গ্রাম। তাহলে এবার এখান থেকে আমরা যদি প্রত্যেকটির পরিমাণ আলাদা করে বের করি, তাহলে কিভাবে করা যাবে? গহনায় সোনার পরিমাণ গহনায় সোনার পরিমাণ হবে ওই যে 94 গ্রাম টোটাল রয়েছে, এর মোট অনুপাতের সংখ্যাগুলো যোগফল ছিল কত? 47/12।
তাহলে 47 দিয়ে 94 কে কাটো, কতবার যাবে? 7 দুগুণে 14, 4 হাতে 4 দুগুণে 18 একে 9, দুইবার। তাহলে 12 দুগুণে কত আসবে এখানে? 12 দুগুণে আসবে 24 গ্রাম। তাহলে গহনাই সোনার পরে হচ্ছে রূপা, রূপার পরিমাণ হবে 94 এর 47 ভাগের, রূপার অনুপাতে রয়েছে কত? 15। 47 দিয়ে কাটলে এখানে 2, 15 দুগুণে 30 গ্রাম। এবং দস্তার পরিমাণ 94 এর 47 ভাগের, এখানে রয়েছে 20। 47 দিয়ে এখানে কাটো 2, 20 দুগুণে হচ্ছে 40 গ্রাম। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল সোনার রূপা দস্তার পরিমাণ কত। তাহলে আমরা সেখানে সোনার পরিমাণ পেয়েছি 24 গ্রাম, রূপার পরিমাণ 30 গ্রাম এবং দস্তার পরিমাণ হচ্ছে 40 গ্রাম। তাহলে আমরা খ পর্যন্ত কিন্তু সবাই বুঝে নিয়েছি, বুঝতে পেরেছি। এরপরে গহনায় আরো কত গ্রাম সোনা মিশালে সোনা ও দস্তার অনুপাত হবে 5:8? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বলছে আরো কত গ্রাম সোনা মিশালে সোনা ও দস্তার অনুপাত হবে 5:8। এটা বিভিন্ন ভাবে কোশ্চেন আসে, কিন্তু এই জিনিসটা আসে কত গ্রাম এটা মিশালে। তাহলে বলছে কত গ্রাম সোনা মিশালে, অর্থাৎ আমাকে এখানে সোনা ও দস্তার পরিমাণ নিয়ে আলোচনা করতে হবে। যেখানে আমরা সোনার পরিমাণ পেয়েছি 24 আর দস্তা পেয়েছি 40, তাহলে আমাকে পরিমাণ মিশাতে হবে 24 এর সাথে। বলছে সোনা কত গ্রাম মিশাবে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আরো ক পরিমাণ বা ক গ্রাম সোনা মিশাতে হবে। তাহলে আমি ডিরেক্ট শর্ত মতো চলে যাই, সোনা ও দস্তা, যেহেতু সোনা আগে ছিল কতটুকু? 24, তো মিশাতে বলেছি আরো ক, 24 সাথে ক যোগ হবে। এবং সোনার সাথে দস্তার পরিমাণ আমার কাছে আছে, দস্তার পরিমাণ হচ্ছে 40, এবং নতুন অনুপাত দিয়েছে, সোনা ও দস্তার অনুপাত দিয়েছে 5:8। কত গ্রাম সোনা মিশাতে বলেছে, তাহলে আমরা বলেছি ক গ্রাম সোনা মিশাতে হবে। কিসের সাথে? পূর্বের 24-এর সাথে। তাহলে সেই 24-এর সাথে ক যোগ করেছি সোনার পরিমাণে, দস্তার পরিমাণে 40 ছিল, আর নতুন যে পরিমাণ দিয়েছে 5:8, সেটা আমরা এদিকে লিখবো। অনুপাত মানে হচ্ছে ডিভাইড, অর্থাৎ এই 24 যোগ ক উপরে থাকবে, 40 নিচে থাকবে, 5 উপরে, 8 নিচে থাকবে। এবারে আর গুণন করে দিতে হবে, আর গুণন করে দিই। 8 গুণ 24 যোগ ক সমান 5 গুণ 40 মানে 200। এখানে আমরা আর গুণন করেছি, 8 দিয়ে গুণ করো, 4 8 32 এর 2, হাতে 3, 8 দুগুণে 16, 16 3 হচ্ছে 19, যোগ 8 দিয়ে ককে গুণ করো 8 ক। স্টুডেন্টদের যে ভুলটা বেশিরভাগ হয় সেটা হচ্ছে এই যে এখানে তারা ব্র্যাকেটের বাইরের সংখ্যাটি দিয়ে যে ব্র্যাকেটের ভিতরে গুণ করতে হয় সেটা করে না। তো এখানে যে সংখ্যাটি আমাদের এসেছে 8 গুণ 24 সমান 192 যোগ 8 গুণ ক সমান 8 ক সমান 200। আমি এর পরের অংশটি পাশে করছি, বা 8 ক ইকুয়াল টু 200 থেকে 192 বিয়োগ হবে, তখন এখানে 8 পাওয়া যাবে। এবারে ক এর মান বের করতে গিয়ে 8 কে 8 দিয়েই ভাগ হবে, তখন আমরা পেয়ে গেলাম 1। আমি 1 গ্রামটা পাশে লিখেছি, তোমরা এখানে লিখবে না, তোমরা সুতরাং দিয়ে লিখবে। সুতরাং 1 গ্রাম সোনা মিশালে, আরো 1 গ্রাম সোনা নতুন করে মিশালে সোনা দস্তার অনুপাত হবে 5:8। আশা করছি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই পার্টটার জন্য, বিশেষ করে যে কত গ্রাম এটা মিশালে নতুন করে এই অনুপাতটা হবে, তাহলে সেটাকে ক দিয়ে করতে হবে এবং যে পরিমাণগুলো বের হবে সেগুলো দিয়েই করতে হবে। তাহলে জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা চলো আমরা নতুন আরেকটি অঙ্ক বুঝে নিই। দেখো, এর পরবর্তীতে আমরা যে 2 নং সৃজনশীলটি করছি সেটাও ঠিক 1 নং সৃজনশীলেরই অনুরূপ। আমরা আরেকটি অঙ্ক অনুশীলন করি বা প্র্যাকটিস করি। বলছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। বলছে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করো। ঠিক 1 নম্বরের ক নম্বরের মতন। দেখো, যেখানে 2 নং এর সমাধান আমরা করতে যাচ্ছি,
যেখানে কতে বলছে পনির অনুপাত তপন 4:3 এবং তপন অনুপাত রবিন 5:4। তাহলে আমরা এখানে এই যে তপনকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ তপনটা একই। তপনের এই 3 দিয়ে এদেরকে গুণ, এখানের তপনের 5 দিয়ে এদেরকে গুণ। তাহলে 5 দিয়ে এই দুটাকে গুণ করি, 4 5 20 এবং 3 5 15। সাইড নোটে লিখে দিব আমরা 5 দ্বারা গুণ করেছি। আর এখানে এদেরকে আমরা 3 দ্বারা গুণ করিনি, 3 5 15 এবং 3 4 12। ওই যে 3 দ্বারা গুণ করেছি, তপনের মানটা দিয়ে উপরে নিচে গুণ, উপরের তপনের মান দিয়ে এদেরকে গুণ, নিচের তপনের মান দিয়ে এই দুটাকে গুণ। তাহলে দেখো তপনের মানটা মিলে গেল, এই যে 15, এই যে 15। তাহলে ধারাবাহিক অনুপাতটা দাঁড়িয়ে গেল পনির অনুপাত তপন অনুপাত রবিন, যেখানে আমরা পাচ্ছি 20:15:12। এই যে 20:15:12 ধারাবাহিক অনুপাত শেষ। দেখো আমাদেরকে বলে দিয়েছে যে তাদের মোট আয় হচ্ছে 282 টাকা। তাদের মোট আয় যদি 282 টাকা হয় তাহলে প্রত্যেকের আয় কত করে হবে? তাহলে আমরা ঠিক আগের অঙ্কটার মতন অনুপাতের ক হতে প্রাপ্ত অনুপাতটা লিখে নিবে আগে, দেন অনুপাতের সংখ্যাগুলো যোগফল, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বের করে নিব। 20 যোগ 15 যোগ 12, 5 দিয়ে কত 7, 1 1 2, 2 দিয়ে কত 4, 47 সেম এসেছে গতবারের মতন। তো এবারে পনির পাই মানে পনিরের আয় হচ্ছে মোট তো হচ্ছে 282 টাকা। 282 এর 47/20, 47 দিয়ে 282 কে ভাগ করো, ছোট ছোট করেও করতে পারি। ডিরেক্ট যদি করি 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 42 এর 2 হাতে 4, 4 6 24 মিলে গেছে 6। তাহলে 6 2 12, 120 টাকা। এরপরে পনেরের পরে কে আছে? তপনের আয় 282 এর ওই যে মোট 47 এসেছে, 47 ভাগের তপনের অনুপাতের মধ্যে কত আছে 15। তাহলে এখানে যাবে 6 বার, 6 15 কত 5 6 30 0, হাতে 3 6 1 6 90। এরপরে রয়েছে রবিনের আয়, কত হবে? 282 এর 47 ভাগের লাস্টেরটা কত 12, 47 দিয়ে কাটলাম, এখানে 6 6 12 কত 72। তাহলে এই যে তাদের টাকার পরিমাণটা তিনটা যোগ করলে অবশ্যই 282 হবে, তিনটা যোগ করলে অবশ্যই 282 হবে। 16 17 18, হ্যাঁ ঠিক আছে, তিনটা যোগ করলে 282 হবে। তাহলে এভাবে আমরা ক আর খ নাম্বার অঙ্কটা কিন্তু বুঝতে পেরেছি। এবার গ নাম্বার অঙ্কটা যে বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক সেই অঙ্কটারই অনুরূপ রবিনের আয় কত টাকা বৃদ্ধি পেলে, যেখানে রবিনের আয় আমরা পেয়েছি 72 টাকা। রবিনের আয় কত বৃদ্ধি পেলে, তাহলে রবিনের আয় কত বৃদ্ধি পাবো লিখবো আমরা, ক বৃদ্ধি পাবো লিখবো, ক বৃদ্ধি পাবে লিখবো। সেখানে পনির ও রবিনের আয়ের অনুপাত বলছে তপন ও রবিনের আয়ের অনুপাতের ব্যস্তানুপাতিক। এখানে যদি একটু খেয়াল করো, তপন ও রবিনের অনুপাত হচ্ছে 15:12। তপন ও রবিনের অনুপাত যেটা আমরা পেয়েছি এখানে 15:12। তাহলে পনির ও রবিন হবে তপন ও রবিনের ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে যেটা ছিল 15:12, সেটার ব্যস্তানুপাত মানে উল্টো, সেটা হয়ে যাবে 12:15। আমাদেরকে বলছে পনির ও রবিন, পনির হচ্ছে 120 আর রবিন হচ্ছে 72। পনির হচ্ছে 120, রবিন হচ্ছে 72। তার আমরা লিখবো পনির ও রবিনের আয়ের অনুপাত মানে 120:72 যোগ ক সমান তপন ও রবিনের ব্যস্তানুপাত। তাহলে তপন ও রবিন যেহেতু 15:12, সেটা লিখবো আমরা 12:15। বুঝতে পেরেছো বিষয়টা? ধরি রবিনের আয় কত টাকা বৃদ্ধি পেলে, ধরি রবিনের আয়
বৃদ্ধি পাবে 72 যোগ ক। রবিনের আয় বৃদ্ধি পাবে ক টাকা। রবিনের আয় বৃদ্ধি পাবে কত টাকা? ক টাকা। কোথা থেকে? 72 থেকে। তাহলে আমরা সেখানে লিখতে পারবো শর্ত মতে, বিষয়টা খেয়াল করে দেখো, 15 রবিনের আয়ের অনুপাত। 15 ছিল কত? 120। রবিনের ছিল 72, ক টাকা বৃদ্ধি পেলে সেটা হয়ে যাবে 72 যোগ ক ইকুয়াল টু, সেখানে পনির ও রবিনের আয়ের যে অনুপাত বলছে তপন ও রবিনের আয়ের অনুপাতের ব্যস্তানুপাত। তো তপন ও রবিনের আয়ের অনুপাত, তপনের ছিল হচ্ছে 15, রবিনের ছিল হচ্ছে 12, তাদের ব্যস্তানুপাত মানে সেটা 12:15 হয়ে যাবে। 12:15 যেহেতু ব্যস্তানুপাত, এই 15 রবিনের আয়ের অনুপাত হবে তপন ও রবিনের আয়ের অনুপাতের ব্যস্তানুপাত। তপন ও রবিন ছিল যে কত? 15 আর 12, তাহলে এটা ব্যস্তানুপাত করে দিলে 12:15। ঠিক এখান থেকে আমরা ওই ক এর মানটা বের করে নিব। তাহলে এখান থেকে আমরা ক এর পরিমাণটা বের করে নিব। অনুপাত মানে ডিভাইড। তাহলে 120 উপরে, 72 যোগ ক নিচে, 12 উপরে, 15 নিচে। এবারে আর গুণন করে ফেলতে হবে। 12 গুণ 72 যোগ ক সমান 120 গুণ 15। কি করা হয়েছে? আর গুণন করেছি, মানে আরই গুণ। এবারে পাশাপাশি গুণ করি, পাশাপাশি গুণ করি। এখানে দেখা যাচ্ছে 12 গুণ 72, 12 গুণ 72 সমান 864, যোগ 12 দিয়ে আবার ককে গুণ হবে? ব্র্যাকেটের বাইরে কিছু থাকলে তা দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবাইকে গুণ করতে হবে। 12 গুণ ক সমান কত? 12 ক সমান 120 গুণ 15 সমান 120 গুণ 15 সমান 1800। তাহলে এবার আমাদের পক্ষান্তর করতে হবে। 1800 বিয়োগ 864, 1800 বিয়োগ 864, 936, 936। এটাকে যখন 12 দিয়ে ভাগ দিব পাওয়া যাবে 78। 936 কে যখন 12 দিয়ে ভাগ দিব তখন পাওয়া যাবে 78। তার মানে আমরা পেয়ে গেলাম যে রবিনের আয় কত টাকা বৃদ্ধি করলো। রবিনের আয় যদি 78 টাকা বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে 15 রবিনের আয়ের অনুপাত তপন রবিনের আয়ের অনুপাতের ব্যস্তানুপাতিক হয়েছে। এই ছিল এই অঙ্কটির সমাধান। আশা করছি সবাই এই দুটি সৃজনশীল বুঝতে পেরেছি। এই চ্যাপ্টারের 2.1 এর এই দুটি সৃজনশীল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনের পরীক্ষার জন্য। দেখবে অনেকের স্কুলের পরীক্ষায় আসবে, এবং আমার স্টুডেন্টদের আমরা যে সামনে ফাইনাল মডেল টেস্টটি নিব সেখানের জন্য গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আমি আরো কিছু ক্লাস নিয়ে তোমাদেরকে আরো 2-1টি প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু আমি করিয়ে দেবো, যেগুলো থেকে দেখবে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আজকে ক্লাসটি এটুকু থাকুক। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাস।